মালয়েশিয়ার কলিং ভিসা এবং ই ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অনেকেই কলিং ভিসার জন্য অপেক্ষা করছেন, আবার অনেকের কলিং এসেছে কিন্তু ই ভিসা হচ্ছে না। তো কলিং ভিসা হলেও কেন ই ভিসা হচ্ছে না, এবং এই ই ভিসার মেয়াদ শেষ কবে, অর্থাৎ শেষ সময়সীমা কত তারিখ, তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সেই সাথে জানিয়ে দেব মালয়েশিয়ার কুলিং আবেদন এবং ই ভিসা এবং মালয়েশিয়া প্রবেশের শেষ সময়সীমা কবে, তার বিস্তারিত। যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া কুলিং ভিসা নিয়ে কিংবা মালয়েশিয়ার শ্রমবাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের মধ্যে আসলে দুই ধরনের কর্মী আছেন। তার মধ্যে এক ধরন হচ্ছে কুলিং ভিসা এসেছে অনেকের, কিন্তু ই ভিসা হচ্ছে না। তো কুলিং ভিসা আসলেও ই ভিসা হচ্ছে না কেন, চলুন আগে এর বিস্তারিত আমরা জেনে নিই। এর কারণ হচ্ছে মূলত আগে রিক্রুটিং এজেন্সি কিন্তু আপনার ই ভিসা আবেদন করে বের করে আনতে পারতো, কিন্তু সেই সুযোগটি এখন আর নেই। অর্থাৎ ই ভিসার যে প্রক্রিয়াটি সেটি এখন আর রিক্রুটিং এজেন্সির হাতে নেই। সেটি এখন আবেদন করতে হবে, আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানিকে আবেদন করে সেই কোম্পানিকে ই ভিসা ইস্যু করতে হবে। এবং রিক্রুটিং এজেন্সিকে সেই অনুমোদন আর না দেওয়ার কারণ হচ্ছে যে বিগত দিনে তারা যখন সেই রিক্রুটিং এজেন্সিগুলো ই ভিসা আবেদন করতো তখন তাদের নামে কিন্তু নানা রকম অভিযোগ, হয়রানি এবং অনিয়মের কথা উঠে এসেছে। এবং মালয়েশিয়া সরকার কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এখন একটি পরিবর্তন এনেছে। আর সেই পরিবর্তনটি হচ্ছে যে এখন থেকে ই ভিসা নিয়ে যারা আবেদন করবে সেই ই ভিসা যেই নিয়োগদাতা কোম্পানি রয়েছে মালয়েশিয়ার, সেই নিয়োগদাতা কোম্পানি সরাসরি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবে ই ভিসার জন্য এবং তারাই আপনার ই ভিসা ইস্যু করবে। এটি হচ্ছে একটি ই ভিসার পরিবর্তন। নিয়োগদাতা কোম্পানি এখন অনলাইন কর্তৃক মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবে যে আমার এই শ্রমিককে আমি আমার কোম্পানির জন্য আনতে চাই, তার জন্য আমার ই ভিসা প্রয়োজন। এবং সেটি যাচাই বাছাই করে মালয়েশিয়া সরকার যদি মনে করে যে হ্যাঁ আপনার কোম্পানি ঠিক আছে, কোম্পানিতে কর্মী এনে সেই কর্মীকে কাজ দেওয়ার মতো পসিবিলিটি আপনার আছে, তাহলে আপনাকে মালয়েশিয়া সরকার ই ভিসা প্রদান করবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে আগে ই ভিসা এজেন্সি ইস্যু করতো, এখন নিয়োগদাতা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে নিজেই ই ভিসার জন্য আবেদন করতে হবে এবং সেই কোম্পানিকে নিজেই ই ভিসা ইস্যু করতে হবে। তো মালয়েশিয়ার সেই নিয়োগদাতা যখন আপনার ই ভিসা আবেদন করবে এবং ই ভিসাকে ইস্যু করবে, তারপর বাংলাদেশে আপনার এজেন্সি আপনার বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করবে। যেমন বিএমইটি, স্মার্ট কার্ড, বিএমইটি ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে ফ্লাইট কনফার্ম করা, এয়ার টিকিট কনফার্ম করা। তো এই সব কিছুই কনফার্ম করে বাংলাদেশ থেকে তারা আপনাকে ফ্লাইট করে মালয়েশিয়াতে পৌঁছে দিবে। এটি হচ্ছে বাংলাদেশের যে এজেন্সি রয়েছে তাদের পরবর্তী কাজ। তবে মনে রাখবেন যে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু ই ভিসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আরেকটি যেটি বলছিলাম, যেটি হচ্ছে আরেক আরেক ধরনের যে কর্মী রয়েছে তারা হচ্ছে অনেকেরই কুলিং হয়েছে কিন্তু ই ভিসা হচ্ছে না। এটি আসলে কেন? আসলে বিষয়টি হচ্ছে যে আগে যারা মালয়েশিয়ার কলিং অনুমোদন নিয়ে রেখেছিল তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কৌশলে বা বিভিন্ন প্রক্রিয়াতে অনুমোদন নিয়ে রেখেছিল। তো সেই কোম্পানিগুলো যারা অনুমোদন নিয়ে রেখেছিল তারা এখন এমন পরিস্থিতি যে তারা যে কর্মী নিয়ে সেই কর্মীদেরকে কাজ দেবে, সেই কাজ দেওয়ার মতো সক্ষমতা এখন আর তাদের নেই। তো হয়তো সেগুলো সাপ্লাই কোম্পানি ছিল, ডাইরেক্ট কোনো কোম্পানি যদিও নেই, তো বেশিরভাগই সাপ্লাই কোম্পানি সেই আবেদনগুলো নিয়ে ইস্যু করে রেখেছিল কলিং। তো সেই কোম্পানিগুলো নিয়ে হয়তো কর্মী নিয়ে কাজ দিতে পারবে না, আর যেহেতু এখন নিয়োগদাতাকে নিজেই ই ভিসা ইস্যু করতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বড় সমস্যা হয়ে গেছে তাদের জন্য। তো সেজন্য যারা সাপ্লাই কোম্পানি রয়েছেন আগে অনুমোদন নিয়ে রেখেছিলেন, তাদের যে কর্মীগুলো আছে অনেকে হয়তো মেডিকেল করেছেন, মেডিকেল করার পর অনেকের হয়তো কলিং চলে এসেছে, কলিং চলে আসার পরও তাদের ই ভিসা হচ্ছে না। তো এটি হচ্ছে আসলে মূলত সবচেয়ে বড় একটি কারণ যে এখন নিয়োগদাতাকে সরাসরি নিজেই ই ভিসা ইস্যু করতে হয়।
তো তারা যদি ই ভিসা ইস্যু করে তাহলে কিন্তু তাদের উপর একটি দায়িত্ব এসে পড়ে যায় যে তারা আপনাকে নেওয়ার পরে কাজ দিল কিনা, তারা আপনার সাথে যে ওয়াদাবদ্ধ ছিল সেই ওয়াদা পূরণ করেছে কিনা। মালয়েশিয়া সরকারের কাছে তাদের একটা দায়বদ্ধতা রয়ে যায়। আর সেজন্যই কিন্তু সেই এজেন্সিগুলো এখন ইচ্ছাকৃতভাবে যাদের কলিং হয়েছে তাদের জন্য আর ই ভিসা আবেদন করছে না কিংবা ইস্যু করছে না, যেহেতু তারা সেখানে কর্মী নিয়ে কাজ দিতে পারবে না। সেজন্যই আসলে সেই সাপ্লায়ার কোম্পানিগুলো ই ভিসা ইস্যু করছে না। এই সাপ্লাই কোম্পানি থেকে যাদের মূলত কলিং ইস্যু হয়ে আছিল তাদের ই ভিসা না হওয়ার এটি হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলছি যে 17ই মের মধ্যে যাদের ই ভিসা ইস্যু হয়ে আসবে শুধুমাত্র তারাই কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবেন। 17ই মের পর কিন্তু আর ই ভিসা ইস্যু হচ্ছে না, হবে না, আর কোনো সুযোগ নেই। তো ই ভিসা কমপ্লিট হয়ে আসার পর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো কমপ্লিট করে আপনাকে 31শে মের আগেই কিন্তু ফ্লাইট করে মালয়েশিয়াতে পৌঁছতে হবে, অন্যথায় কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না, সব রকম রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো 31 মে হচ্ছে মালয়েশিয়াতে প্রবেশের শেষ সময়সীমা। তারপর মালয়েশিয়ার সরকার কি করবে সেটি যদি এখনো ডিক্লেয়ার হয়নি, হয়তো তারা বিশ্লেষণ করে দেখবে যে তাদের কর্মীর আর প্রয়োজন আছে কিনা কিংবা তাদের চাহিদা পূরণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে হয়তো আবার কর্মী নিতে পারে, তবে সেটি কিভাবে নেবে সেটি তারা পরবর্তীতে হয়তো আমাদেরকে জানিয়ে দিবেন, বা বাংলাদেশের সাথে হয়তো নতুন করে আবার কোনো চুক্তি হতে পারে। তবে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে 6 লাখ বা 5 লাখ লোকের চুক্তি ছিল সেটি কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। এই জন্য তারা এই 31 মের মধ্যে যেই শ্রমিকগুলা যাওয়ার, তারা যাওয়ার পর 31 মের পরে তারা সেই কুলিং টোটালি বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পরে তারা পরবর্তীতে কী ধাপ নেয় সেটি আমরা পরবর্তীতে হয়তো জানতে পারবো। জানলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমি আবার বলছি 31শে মের ভিতরেই কিন্তু যাদের কলিং এসেছে বা ই ভিসা হয়েছে তাদেরকে যেতে হবে। যদি না যায় তাহলে কিন্তু আর কোনো সুযোগ নেই, এবং এই 31শে মের পরে কলিং টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। যদি আবার কলিং কখনো ওপেন হয়, কখনো সরকার সুযোগ দেয়, মালয়েশিয়া সরকার সুযোগ দেয়, তাহলে হয়তো যে কোম্পানিগুলোর নামে বা যে এজেন্সিগুলোর নামে অনিয়মের অভিযোগ রয়েছে, যে তারা অনিয়ম করেছে কিংবা শ্রমিক নিয়ে কাজ দিতে পারছে না কিংবা শ্রমিক থেকে অধিক টাকা আদায় করছে, এই সমস্ত কোম্পানিকে হয়তো আর কলিংয়ের অনুমোদন দেওয়া হবে না। সেই সমস্ত কোম্পানি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জন্য আর কখনো কলিং পাবে না, শ্রমিক নিতে পারবে না। এটি হচ্ছে একটি নিউজ যেটি আমরা জানতে পেরেছি। সেটি মালয়েশিয়ার সরকার পরবর্তীতে জানিয়ে দিবে তাদের চাহিদা পূরণ হয়েছে কিনা। যদি কর্মী লাগে তাহলে কিভাবে নেবে, কাদের মাধ্যমে নেবে সেটি মালয়েশিয়ার সরকার হয়তো পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দেবে। তো প্রিয় দর্শক, মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে এই ছিল আমার কাছে সবশেষ বিস্তারিত আপডেট তথ্য, যা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। মালয়েশিয়া সহ প্রবাসের সকল ধরনের আপডেট তথ্য পেতে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতে করে সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর সবার আগে আপনি পেয়ে যাবেন। আজ তাহলে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।